দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো ইরান যুদ্ধ থেকে আমরা কি শিখছি? যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাবে সেটি এখনো নিশ্চিত না। তবে ইরান এই যুদ্ধ থেকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি বলা যায়। এখন আসি আমরা কি শিখছি? ইরানের এই যুদ্ধ এটা কি ইরান শুরু করেছিল? ইরান শুরু করেনি। কে শুরু করেছে? শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মধ্যপ্রাচ্যের অন্যতম সহযোগী ইসরায়েল। এখানে যে বিষয়গুলো শেখার আছে আমাদের মুসলিম হিসেবে যেটি শেখা দরকার সেটি হলো আমরা দেখতে পাচ্ছি যে ইরানের এই যুদ্ধে যতটুকু শক্তি এবং সামর্থ্য আছে তার পুরোটা দিয়েই ইরান একা লড়ে যাচ্ছে। অর্থাৎ নিজের শক্তির উপর ভিত্তি করে নিজেকে ধরে রাখার চেষ্টা করা এটি খুব জরুরি। ইরান সেটি আমাদেরকে শেখাচ্ছে। অন্যদিকে আমরা আরব দেশের দিকে একটু তাকাই। আরব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নিজের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেছিল। ফলাফল কি হয়েছে? ফলাফল এমন হয়েছে যে প্রতিদিন তারা ইরানের মিসাইলের আক্রমণে তারা আক্রান্ত হচ্ছে। তারা ইরানের ড্রোনে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ নিজের যদি নিরাপত্তা প্রস্তুতি না থাকে, নিজের যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে অন্যের দেয়া দয়ার উপরে টিকে থাকা সম্ভব নয়। মাত্র ৭ দিনের যুদ্ধে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজের নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি সরাসরি ইরানের সাথে যুদ্ধ হতো তাহলে তারা কতদিন টিকে থাকতে পারত? যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে নিজের সামর্থ্য খুব জরুরি। আমেরিকার দেয়া নিরাপত্তা ব্যবস্থা, আমেরিকার দেয়া সামরিক সহযোগিতায় বেশি দিন টিকে থাকা যাবে না। আরেকটি বিষয় সেটি হলো যে মুসলিমদের সামরিক শক্তি অর্জনের কোনো বিকল্প নেই। একটু চিন্তা করুন, যদি ইরানের হাতে এত পরিমাণ মিসাইল না থাকতো, যদি ইরানের হাতে এই পরিমাণ ড্রোন না থাকতো, তাহলে ইরান কয়দিন টিকে থাকতো? কতদিন তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ পরিচালনা করে যেতে পারত? ইরানের আকাশ ব্যবস্থা খুব শক্তিশালী নয়। ইরানের বিমান বাহিনী কোনো ধরনের আক্রমণ চালাতে পারেনি ইসরায়েলে গিয়ে। কিন্তু ইরান মিসাইলের মাধ্যমে যতটুকু সফলতা অর্জন করেছে, যতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছে, সেটি কি সম্ভব ছিল যদি ইরানের হাতে এই ধরনের প্রযুক্তি না থাকতো? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমাদের মুসলিম দেশগুলোর সমর শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া খুবই জরুরি। এখন আরেকটি প্রশ্ন আছে, জরুরি ইরান তো সেটাই চেয়েছিল, কেন ইরানকে সুযোগ দেওয়া হচ্ছে না? হ্যাঁ, মুসলিমদেরকে কখনোই সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য পশ্চিমা দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে যেহেতু ইসরায়েল রয়েছে, ইসরায়েল কখনোই এটি দিবে না, সুযোগ দিবে না, অনুমোদন করবে না। কিন্তু তারপরেও তো করতে হবে, তাই না? ইরান সেটি করেছে। ইরান দীর্ঘ ৫০ বছরের অধিক সময়ে বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে, বিশ্ব অর্থনৈতিক অবরোধের মধ্যে থেকেও তারা যে পরিমাণ সামর্থ্য অর্জন করেছে, সেই সামর্থ্যের সমপরিমাণ কার আছে এখানে? তুরস্ক সাম্প্রতিক সময়ে সামর্থ্য অর্জনের চেষ্টা করছে। পাকিস্তান শুধুমাত্র পারমাণবিক বোমা অর্জন করে তারা নিজেকে নিরাপদ করেছে, কিন্তু পাকিস্তানের কি এই পরিমাণ সামরিক শক্তি আছে যেটা ইরানের আছে? দেখতে পাচ্ছি না। তাহলে কি করতে হবে? যত বহির্চাপ আসুক, যত প্রেশার আসুক, যত অবরোধ আসুক, নিজেদেরকে সামরিকভাবে শক্তিশালী না করলে মুসলিম যে কোনো দেশ ১ থেকে ২ দিন ৩ দিনের মধ্যে তারা ধ্বংস হয়ে যাবে, তারা নিঃস্ব হয়ে যাবে, তারা ব্যর্থ হয়ে যাবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে অন্যের দেয়া অস্ত্র, অন্যের দেয়া প্রযুক্তি, সেই প্রযুক্তি সবসময়ের জন্য যে দিচ্ছেন তার হাতে তার নিয়ন্ত্রণ থাকে। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের আকাশ ব্যবস্থার নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ৬ দিনের যুদ্ধে প্রায় তার সেই সামর্থ্য শেষ করে ফেলেছে। অর্থাৎ এখন যদি আরো যুদ্ধ ১০ দিন চলে, এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরান যদি চায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বেশি মাত্রায় আক্রমণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমেরিকা নিরাপত্তা দিতে ব্যর্থ হবে এবং এটি প্রমাণিত। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে নিজের নিরাপত্তা নিজেকেই রক্ষা করা দরকার। এখানে কেউ সহযোগিতা করছে না। আমরা মুসলিম হিসেবে মুসলিমদেরকে যে সহযোগিতা করব সেটি আমরা পারছি না, কারণ বিশ্ব ব্যবস্থায় সবাই এখন নিজের স্বার্থকে দেখছে, সবাই এখন নিজের মতো করে ভাবছে। ইরানের এই যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম দেশগুলো যদি কড়াভাবে
পশ্চিমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে পারত, যদি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে পারত যে আমরা এই যুদ্ধ চাই না এবং এই যুদ্ধে আমাদের ক্ষতি হচ্ছে, তোমাদের হবে না, সুতরাং এই যুদ্ধ আমরা কোনোভাবে অনুমোদন করছি না, এরকম কিছু প্রতিবাদ যদি করা হতো, তাহলে হয়তোবা এই যুদ্ধ আরো কিছুদিন পরে শুরু হতে পারত। আমরা দেখছি যে মুসলিমদের নিরাপত্তার ক্ষেত্রে মুসলিমরা এক হতে পারে না, আর এই অনৈক্যর কারণেই মুসলিমদেরকে খুব দ্রুত আক্রান্ত করা হয়। ইরানের মাযহাবগত ভিন্নতা আছে, কিন্তু সর্বশেষ এটি একটি শক্তি এবং মুসলিমদের জন্য এটি একটি ইতিবাচক শক্তি হতে পারে। মধ্যপ্রাচ্যের এই যে ইসরায়েলের বিপরীতে ভারসাম্য, সেটিও কিন্তু ইরানের কারণে টিকে আছে এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে যদি আমরা একটি মুসলিম দেশকে সহযোগিতা করতে নাও পারি, তার জন্য তো আমরা আন্তর্জাতিক পর্যায়ে কিছু চাপ প্রয়োগ করতে পারি, আন্তর্জাতিক শক্তিগুলোকে দ্রুত সমাধানের পদক্ষেপে তারা আহ্বান করতে পারে, সেটি খুব দেখা যাচ্ছে না। মুসলিম দেশগুলোকে নিরাপদ রাখতে আমেরিকা অথবা পশ্চিমা দেশ, ইসরায়েল কখনোই তারা ভূমিকা রাখবে না, এটি সবাই জানেন এবং বোঝেন। এখন যেটা আমাদের করণীয় সেটি হলো মুসলিমদেরকে আরো বেশি একতাবদ্ধ হওয়া, মুসলিমদের সমস্যার সমাধানে মুসলিমদেরকেই পথ খুঁজে বের করা এবং একটি মুসলিম সামরিক শক্তির সমন্বয় ঘটানো, এটি খুবই এখন জরুরি। কিছুদিন আগে যেটি ধারণা সামনে এসেছিল যে মুসলিম ন্যাটো, ইসলামিক নেটো টাইপের কিছু যদি আমরা করতে না পারি, যদি এই ধরনের কোনো একটি ব্যবস্থাপনা না হয়, তাহলে পরবর্তীতে তুরস্ক আক্রান্ত হবে, পরবর্তীতে পাকিস্তান আক্রান্ত হবে এবং একে একে প্রতিটি শক্তিকে ধ্বংস করা হবে। আমি আরেকটি বিষয় খুব গুরুত্বের সাথে বলতে চাই, আমরা ইরান যুদ্ধ থেকে যেটি শিখছি সেটি হলো যে শুধুমাত্র নিজেকে সংযত রেখে নিজেকে কোনো রাজনৈতিক সংকট থেকে দূরে রেখে আসলে কোনো দেশ টিকে থাকতে পারবে না। ইরান যদি প্রতিরোধ না করত, ইরান যদি প্রথমেই আত্মসমর্পণ করত, তাহলে হয়তো যুদ্ধটি হতো না, কিন্তু ইরানের রাজনৈতিক প্রভাব যেটি বিশ্বে আছে, ইরানের যে সামাজিক একটি শক্তি আছে মধ্যপ্রাচ্যে, সেটি শেষ হয়ে যেত। ইরান প্রতিরোধ গড়ে তুলেছে, ইরানের এই প্রতিরোধের সামর্থ্য ইরান নিজে তৈরি করেছে এবং এই সামর্থ্য আর কয়টি মুসলিম দেশের আছে আমরা একটু হিসাব করতে পারি? আমরা যদি দেখি যে সৌদি আরব, তাদের এই সামর্থ্য নেই যে সামর্থ্যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে। আরব আমিরাতের সেই সামর্থ্য নেই, কাতারের সেই সামর্থ্য নেই, কুয়েতের সেই সামর্থ্য নেই। তাহলে মুসলিম দেশগুলো কি তাহলে এইভাবে শক্তিহীন হয়ে অন্যের পতাকা তলায় থাকবে, অন্যের প্রভাবে থাকবে, অন্যের অনুগত হবে? যদি সেটিই হয়, তাহলে আমরা মুসলিম হিসেবে কিভাবে বেঁচে থাকবো? আমরা এখন এই যুদ্ধের মাধ্যমে যেটি শিখতে পারছি সেটি হলো মুসলিম সামরিক শক্তিতে মুসলিমদের অনেক বেশি অর্জনের প্রয়োজন, অনেক শক্তিশালী হওয়া প্রয়োজন এবং একতাবদ্ধ হয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা রাখা প্রয়োজন। এটি অনেক ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন যে একটি আবেগের কথা, এগুলো আবেগ, বাস্তবে হয় না, কিন্তু বাস্তবে করাও সম্ভব, বাস্তবে এটি ঘটানো সম্ভব যদি বাস্তবতার আলোকে মুসলিমরা সিদ্ধান্ত নিতে পারে। মুসলিম দেশগুলোতে এখনো সেই ধরনের নেতৃত্ব তৈরি হয়নি যারা মুসলিমদের স্বার্থকে সংরক্ষণ করতে চান, বরং যেটি হয়েছে সেটি হলো ব্যক্তি স্বার্থ। দেশের স্বার্থকে অনেক ক্ষেত্রে অনেক নেতৃবৃন্দ চিন্তা করেন না, তারা চিন্তা করেন তাদের দলীয় স্বার্থ এবং তাদের নেতৃত্বের স্বার্থ। আমরা যদি সব স্বার্থের ঊর্ধ্বে উঠে মুসলিমদের নিরাপত্তার জন্য মুসলিমরা একতাবদ্ধ না হই, তাহলে সামনের যতগুলো যুদ্ধ আসবে সবগুলোই মুসলিমদের উপরে আসবে। আমি আশঙ্কা করছি ইরানের এই যুদ্ধ যখন শেষ হবে, তখন মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংকট তৈরি হয়ে যাবে, যেখানে জাতিগত সংঘাত, যেখানে পারস্পরিক দুই দেশের মধ্যে সংঘাত, যেখানে ইসরায়েলে চাপিয়ে দেওয়া নতুন করে সংঘাত শুরু হবে এবং এভাবে করে যারা মুসলিম দেশ আছে তারা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। আসুন আমরা আমাদের রাজনীতি নিয়ে, আমাদের আন্তর্জাতিক নীতি নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে নতুন করে চিন্তা করি। আমাদের নেতৃবৃন্দকে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। আমরা সংকটের একতাবদ্ধ সমাধান চাই সেটি হলো যে একত্রিত হয়ে সমাধান। এই সমাধান শুধুমাত্র একটি দেশ, একটি রাজনৈতিক নেতার মাধ্যমে সম্ভব নয়। সমন্বয় দরকার এবং একতাবদ্ধ হওয়া দরকার। আল্লাহ হাফেজ।